না, বড় একটা কারণ সেটা হলো যে বিগত সরকারের সাথে দিল্লির বলতে গেলে সরকার টু সরকার একটা সম্পর্ক তৈরি করেছিল বা অনেকটা এটাও বলা যেতে পারে যে দলের সাথে সম্পর্ক তৈরি করেছিল। বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কটা ছিল না। তাতে যেটা হয়েছে সেটা হলো যে জনগণের মধ্যে যেই নেতিবাচক যে বিষয়গুলো ছিল সেগুলো প্রকাশ পায়নি, যেহেতু সরকার টু সরকারের সম্পর্ক ছিল। তো ওই সরকারের পতনের ফলে স্বাভাবিকভাবে যেহেতু সরকার টু সরকার ছিল এবং জনগণের মধ্যে একটা অসন্তোষ ছিল ভারতের ব্যাপারে, সেই জায়গায় অবনতি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে সেটার খুব একটা উন্নতি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। রিজিয়নের পত্রপত্রিকায় এমনকি আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশ পেয়েছে যে বাংলাদেশে মাইনরিটির তারা আক্রান্ত হচ্ছে ইত্যাদি। তারই একটা বহিঃপ্রকাশ মনে হয় এই কি বলা হয় ইসকনকে নিয়ে যেটা হলো। তো সব মিলে আমার মনে হয় যেটা দেখা দরকার একটা হলো যে যদি মাইনরিটি ওই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটাকে অ্যাড্রেস করা। কারণ ওটা যদি আমি অ্যাড্রেস না করি, আমি যদি এটাকে বলি যে এটা রাজনীতির কারণ হচ্ছে বা বিচ্ছিন্ন একটা ঘটনা, কিন্তু তাহলে ওই সমালোচনাটা থামবে না, বরং আরও বাড়বে। তো এটাকে অ্যাড্রেস করার অনেকগুলো উপায় আছে। একটা হলো যেহেতু ভারতের মিডিয়া বড় আকারেই একটা অপপ্রচার চালাচ্ছে এবং যার হয়তো ভিত্তি নেই, যেটা সরকার বারবার বলছে, তাই যদি হয়ে থাকে তাহলে একটা হলো যে তাদের মিডিয়াকে একেবারে রীতিমতো এখানে এনে দেখানো এবং শুধু তাই না, আন্তর্জাতিক মিডিয়াকেও নিয়ে আসা। কারণ যেহেতু ভারতের মিডিয়ার সাথে আবার আন্তর্জাতিক মিডিয়ার একটা সম্পর্ক আছে। তো ইউরোপ থেকে বা আমেরিকা বা জাপান থেকে, সেখান থেকেও যদি মিডিয়ার লোকরা এসে যদি একেবারে সচক্ষু যদি দেখে এবং আলোচনা করে, তাহলে আমার মনে হয় বড় আকারে যেই সমালোচনাটা আপাতত যেটা হচ্ছে সেটা একটা জায়গায় যে থামবে, তখন আর ওটাকে আর বাড়ানো যাবে না। কিন্তু আমি যদি ওটা না করি এবং আমি যদি বলতেই থাকি যে না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে দেখা যাবে যে দ্বিতীয় ফোর্স, তৃতীয় ফোর্স, চতুর্থ ফোর্স এটাকে আরও ঘোলাটে করছে। এটা যে কোনো বড় দেশের একটা স্ট্রাকচারাল কাঠামোর কারণে হয়, মানে একটা বিগ ব্রাদার অ্যাটিটিউড থাকে। কথাটা হচ্ছে যে আমি আমার অ্যাটিটিউড যাই হোক, সেটা আমার কোনো ক্ষতি হচ্ছে কি না। এখন বড় আকারে যেটা আমরা দেখি সেটা হলো যে যেটা আমরা দিল্লি যেটা আমরা দেখেছি, সেটা মূলত তারা সরকারের সাথে সম্পর্ক রাখাটাকেই বড় আকারে তারা, আমি মনে করি, ইনভেস্ট করেছে। তারা জনগণের সাথে ইনভেস্ট করেনি। যদি জনগণের সাথে যদি ইনভেস্ট করতো, মানে যেই ব্যতিক্রমটা যদি আমি বলি আমেরিকার কানাডার মধ্যে সেই ব্যতিক্রমটা আছে, মেক্সিকোর সাথে অতটা ব্যতিক্রম হয়নি, কিন্তু কানাডা সাথে আমেরিকা একটা জনগণের সাথে সম্পর্ক আছে। তা সেখানে বড় আকারে আমেরিকা যদিও চেষ্টা করে তার যেই ক্ষমতা সেটাকে দেখানো, কিন্তু জনগণের সাথে যেহেতু সম্পর্ক বড় আকারে আছে বলে জনগণ খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না। মানে সরকারের মধ্যে হয়তো ব্যতিক্রম থাকতেই পারে কোনো একটা বিষয়, কিন্তু আমাদের যেটা হয়ে যায়, যদি সরকারে যখন মানে সম্পর্কটা খারাপ হয়ে যায়, তখন জনগণ আবার মানে রীতিমতো ঝামেলায় পড়ে। এখন যেটা হয়েছে যে ভিসা বন্ধ হয়ে গেছে, কথা কথা বলছি, সেই জায়গায় আমার মনে হয় আমরা এখন পর্যন্ত সম্পর্কটাকে পরিবর্তন করতে পারিনি। না, ভারতের তো এখন আমি মনে করি যে বড় যেই লেসন তারা নিতে পারে সেটা হলো যে শুধু সরকারের সাথে যদি সম্পর্ক করে তার একটা লিমিটেশন আছে, সেটা কিছু দূর নেওয়া যায়। সেখানে ব্যবসা বাণিজ্যর সুবিধা হয়তো হতে পারে, কিছু অ্যাগ্রিমেন্ট হয়তো হতে পারে, কিন্তু বড় আকারে দুই দেশের যদি সম্পর্ক ভালো করতে হয় তাহলে জনগণের সাথে সম্পর্ক করতে হবে। ওই জায়গায় কিন্তু একটা ঘাটতি আমার মনে হয় তারা না বোঝার কোনো কারণ নেই। এখন তারা এটাকে কিভাবে ঠিক করবেন এটা তো আমি বলতে পারবো না, আমরাও বলতে পারবো না, এটা তাদের বিষয়। কিন্তু আমাদের আশা থাকবে যে ভারত যেন জনগণের সাথে যেন সম্পর্কটা করে,
যতটা না আগে যেইটা করে এসেছে সেখান থেকে যেন একটা নতুনত্ব আসে। একটা হলো পেশাদারিত্ব বাড়ানো দরকার। বিভিন্ন মহলে বিভিন্ন জিনিস বলতে পারে, সেটার আমি যদি সম্পর্কটাকে যদি আমি রীতিমতো একটা ব্যালেন্সে আনতে চাই বা সমপর্যায়ে যদি আমি আনতে চাই, তাহলে আমার কথাবার্তার মধ্যে পেশাদারিত্ব বাড়ানো দরকার। এই উপমহাদেশে একটা যেই ঝামেলা যেটা তৈরি হয়েছে, সবাই পররাষ্ট্র নীতি নিয়ে হয়তো কথা বলা শুরু করে, বিশেষ করে যারা পলিসি মেকার। আমরা এই কিছুদিন আগে দেখলাম যে মমতা ব্যানার্জি, তিনি যদিও মুখ্যমন্ত্রী, তার ওটা দায়িত্বও না, এটা দিল্লিরই দায়িত্ব বা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কিন্তু উনি বলে ফেললেন এই জাতিসংঘের বিষয়টি সে বলে ফেল, তাই তো। তো এইটা বলাতে যেটা কী হয়েছে বোঝাই যাচ্ছে সে হয়তো তার যে কনস্টিটুয়েন্সি আছে রাজনীতি, সেটার উপরে অ্যাটেনশন করতে চাচ্ছেন, তাই না। তো ওটার আবার পাল্টা আবার এখানেও আবার কিছু পলিসি মেকার্সে তাই সেই জায়গায় আমরা এখনও কিন্তু বড় আকারে পরিপক্কতা আমাদের হয়নি এই উপমহাদেশে। আমরা আমেরিকায় আমরা বা ইউরোপে আমরা দেখি না যে আইনমন্ত্রী সে পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলছে, যে পররাষ্ট্র সে পররাষ্ট্রের নীতি। কেন এটা বললে যেটা হয়, যিনি দায়িত্ব পান পররাষ্ট্রনীতি করতে, তার তখন সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমার মনে হয় যে ওইখানে যেটা বললাম বারবার, যেটা পেশাদারিত্ব বাড়ানো দরকার, এবং এই ধরনের যেটা ঘটনা যখন ঘটে, তখন প্রথম যে কাজটা আমার মনে হয় আমাদের প্রোটোকলে যেটা পড়ে সেটা হলো হাই কমিশনারকে তলব করা। আমি মনে করি না যে ওইসব পদক্ষেপ নিয়ে লাভ হয়, কারণ হচ্ছে যারা এখানে যাদের মিশন আছে তাদের নিজেদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আছে, এবং তারা যদি এটা যদি তৃতীয় বা চতুর্থ ফোর যদি করেও থাকে, সেটা তারাও জানে। এটাকে ডেকে নিয়ে বলার আমার মনে হয় না। আমি এখানে যেহেতু সমস্যাটা আমার মূলত তৈরি হয়েছে ভারতের সাথে, সবচেয়ে আমার মনে হয় যেটা করণীয় আপাতত সেটা হলো সরাসরি পররাষ্ট্র কি বলা হয় মন্ত্রণালয় যেটা করতে পারে সেটা হলো হাই কমিশনারকে তলব করে কথা বলা। সবাইকে নিয়ে আমি কথা বললাম, এমনিতেই ডিপ্লোম্যাটসরা একটু কনজারভেটিভ থাকে, তারা অন্য কি বলা হয় অন্য দেশ যখন থাকে তারা এমনিতেই কথা বলতে চায় না বা প্রশ্ন করতে চায় না। তো আমার মনে হয় না এগুলোর হয়তো কিছুটা হয়তো নিউজ ভ্যালু থাকতে পারে, কিন্তু যেই সমস্যাটাই আমরা এখন আপাতত যেটা পড়েছি, এটা তো আমাকে সমাধান করতে হবে, এবং এটা কূটনীতির মাধ্যমেই তো আমাকে সমাধান, অন্য তো আরও কোনো উপায় নেই এটাকে সমাধান করতে। সেই জায়গায় আমার মনে হয় আর একটু চিন্তাভাবনা করা দরকার এবং সেই হিসাবে পদক্ষেপ নেওয়া দরকার। যদি আগরতলার ইনসিডেন্টটা যদি আমরা দেখি, তিনটা বিষয় আমার মনে হয় নজর রাখা দরকার। একটা হলো যে এটা কোনো সন্দেহ নেই যে ভিয়েনা কনভেনশনে যা যা লেখা আছে, কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, নিরাপত্তা দিতে হবে, সেটা বড় আকারে বিঘ্নিত হয়েছে। এখন এটা স্বাভাবিকভাবে আমি মনে করি ফর্মালি জানানো ওই পত্রিকার মাধ্যমে না। দ্বিতীয় জিনিসটা আমার মনে হয় যেটা প্রচার করা দরকার, বড় আকারেই তাদের সাথে আলোচনা করা দরকার, সেটা হলো ভারত নিজেই কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সচেতন। কারণ ভারতের মিশন কিন্তু বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন সময় কি বলা হয় টার্গেট হয়েছে। আমরা দেখেছি লন্ডনে হয়েছে, কানাডাতে হয়েছে, এবং বরাবরই কিন্তু ভারত বলেছে যে সেই সব দেশকে বলেছে যে কেন এগুলো হচ্ছে। এমনও হয়েছে যে ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। তো সেই জায়গায় আমার মনে হয় ভারতে এই ধরনের কেন হলো, সেটা স্বাভাবিকভাবে আমরা জানতে চাই যে তুমি নিজেই তো এই জিনিসটা চাচ্ছ না, তাহলে তোমার দেশে কেন এই জিনিসটা হয়। তৃতীয় যে জিনিসটা আমার মনে হয় যেটা দরকার বোঝা বা যেটা আমার সামনে আনা দরকার, সেটা হলো প্রোটেস্ট হতেই পারে, যে কোনো দেশে অন্য দেশের পলিসির উপরে প্রোটেস্ট হতে পারে। আমরা জানি এই আমেরিকার যেই গাজাকে নিয়ে বিভিন্ন দেশে আমেরিকার অ্যাগেনস্টে প্রোটেস্ট আছে, কিন্তু আমি প্রোটেস্টটা যেন মিশনের কাছাকাছি না যায় সেই ব্যবস্থাটা করা। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রোটেস্ট হয়েছে এটা তো যুক্তিসঙ্গত, প্রোটেস্ট হবেই, কারণ ছাত্ররা এটা কেমন করে মেনে নেবে। কিন্তু এমন এক জায়গায় প্রোটেস্ট হয়েছে সেখানে মিশন কখনো ওই ধরনের নিরাপত্তার ঝুঁকিতে পড়ে নাই। আগরতলায় যে ঝামেলাটা হয়েছে সেটা হলো প্রোটেস্ট থাকতেই পারে, কিন্তু সেটা কেন মিশনের একেবারে
ভিতরে চলে আসলো, সেই জায়গাটায় আমি মনে করি যে একেবারে আনএক্সেপ্টেবল। আমি মনে করি যে ভারত না জানার এটাও কোনো কারণ নেই। বহু বছর ধরে তারা যদি 2009 থেকে যদি আমরা ধরি, তারা বড় আকারেই একটা দল বা একটা সরকারের সাথেই সম্পর্ক রেখেছে। তারা কিন্তু যদি আমরা আরেকটু গভীরে যাই, বাংলাদেশে তো একাধিক দল আছে, একাধিক দলের সাথে কিন্তু সম্পর্ক রাখেনি। ঠিক একইভাবে আবার জনগণের সাথে সম্পর্ক রাখেনি। তাতে হয়ে গেছে যে তারাই কিন্তু অনেকটা আইসোলেটেড হয়ে গেছে। তা এখন সেই সরকারের যখন পতন হলো, স্বাভাবিকভাবে তারা দেখলো যে তাদের এত বছরের যেই কাঠামো তৈরি করেছে সেটা ভেঙে যাচ্ছে বা ভেঙে যাওয়ার পথে। সেই জায়গায় তারা, আমার মনে হয় আপাতত তারা ভাবছে যে তাদের যেই পরাজয়টা হয়েছে সেটাকে আমি কিভাবে ঢাকা দিতে পারি। এখন ঢাকা দেওয়ার একটাই উপায় হলো যে আমি আরও সমস্যা তৈরি করতে পারি। এখন সেই সমস্যা তৈরির ব্যাপারে যেটা বললাম, ওই যে সংখ্যা মাইনরিটির উপরে যদি আক্রান্ত হয়ে থাকে, যেটা অনেকেই বলছে, সেই সুযোগটা তারা পেয়ে গেছে। এটা যদি আজকে যদি ওর ধরনের না হতো, কথা বলছি, আজকে যদি ইসকনের ওটা যদি না হতো, আজকে যদি এটা হতে পারতো যে সে, হ্যাঁ তাকে ধরা হয়েছে কিন্তু সে বেইল পেয়েছে, কিন্তু ওই যে বেইল না পাতে সে আরেকটু পেয়ে গেল, তারপরে আবার মাঝখানে এমন একজন লয়ারও মারা গেল। এই যে জিনিসগুলো হওয়াতে হয়ে গেছে যে তারা সুযোগটা পেয়ে গেল। তো আমার মনে হয় আমাদের দিক থেকে দরকার হলো যে এমন কোনো আমরা কিছু করব না যেখানে সেই অন্য দেশ এই সুযোগটা পাবে, কারণ বিভিন্ন দেশ তার স্বার্থের কারণে বিভিন্ন সুযোগ তারা চাইবেই। একটা হলো যে এখন পর্যন্ত কূটনীতি শুরু হয়নি, মানে মানে ডিপ্লোম্যাসি যেটাকে বলে শুরু হয়নি কিন্তু, এবং শুরু করার যেই পথগুলো সেগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে। মানে কথা হচ্ছে আমি তো কূটনীতি দিয়ে সমাধান করব, এখন কিভাবে করব? আমি কি লন্ডনে বসে আলোচনা করব? আমি কি তৃতীয় কোনো দেশে আলোচনা করব? না আমি কি অন্য যেই মাধ্যমগুলো আছে, ধরা যাক ব্যবসায়ীদের মাধ্যমে কি আমি কাজটা শুরু করব? সেই কাজটা এখন পর্যন্ত শুরু হয়নি। ওটা যখন শুরু হবে তখন হয়তো বলতে পারবো যে হ্যাঁ, কূটনীতির কাজটা শুরু হয়েছে। আপাতত এখন পর্যন্ত ওই কথাবার্তার মধ্যেই রয়ে গেছে, মানে পাল্টাপাল্টি কথার মধ্যেই রয়ে গেছে। আশা করব, এবং বারবার তো সরকারি যারা আছেন তারা বলছেন যে না, আমরা কূটনীতি শুরু করব। এখন দেখা দরকার যে তারা কিভাবে এটা শুরু করে। বিভিন্ন মানে আমাদের মনে রাখতে হবে, ভারতের সাথে যে কোনো দেশের সাথে কিন্তু একাধিক বিভিন্ন মাত্রায় সম্পর্ক থাকে, মনে রাখতে হবে। বিভিন্ন মাত্রায় যে সম্পর্ক আছে সেগুলো ব্যবহার করা, এবং এই জিনিসটাই স্পষ্টত করা যে আগের মতন একতরফা হবে না, এবং তুমি জনগণের সাথে সম্পর্ক রাখো। জনগণের যেই ক্ষোভটা আছে সেই ক্ষোভটা বোঝার চেষ্টা করো। এখন কথা হচ্ছে এটা তো আলোচনার মাধ্যমেই সম্ভব। মানে সেই জায়গায় আমার মনে হয় যেই দক্ষতা, সেই দক্ষতা প্রয়োজন। তারপরে আমার মনে হয় আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটা তারা হয়তো বলতে পারে আচ্ছা কী করলে হয়তো সমাধান হতে পারে। আপাতত ওই জায়গায় এখন আমরা যাইনি, তবে আমি আশা করি যে যারা দায়িত্বে আছেন তারা এটা না বোঝার কোনো কারণ নেই।